আজ এই বাংলাদেশের পোস্টমর্টেম হবে এবং কি পোস্টমর্টেম বাংলাদেশে হাসিনা সরকার বা ইউনূস সরকার বা অন্যান্য ক্ষেত্রে বিএনপি বা হোয়াটএভার ইট ইজ যেই ক্ষমতায় আসুক ভারত চায় সুষ্ঠুভাবে নির্বাচন হয়ে কোনো সরকার ক্ষমতায় আসুক। মোহাম্মদ ইউনূস তিনি কমেন্ট করছেন ভারতের সাংবাদিকরা বা ভারতের সংবাদ মাধ্যম ভুয়ো খবর পরিবেশন করে। ভারতের সংবাদ মাধ্যম বা আমরা মূলত বারবার করে আওয়াজ তুলেছি যে সংখ্যালঘু নির্যাতনের উপরে সেই সমস্ত খবরই নাকি মিথ্যে বা ভুয়ো। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। শেখ হাসিনার পতন এবং তার পরের যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে নিয়ে আমরা উদ্বিগ্ন বটেই এবং সেই বাংলাদেশে যে হারে সাধারণ মানুষের উপর নির্যাতন হয়েছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে, তার জন্যই আমরা বরাবর কণ্ঠ তুলেছি, আওয়াজ তুলেছি এবং যার জেরে বাংলাদেশ বা বাংলাদেশের অত্যাচারী শাসক হিসেবে এই মুহূর্তে তকমা পাওয়া মোহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি সমস্যার মুখে পড়েছেন। আজ এই বাংলাদেশের পোস্টমর্টেম হবে এবং কি পোস্টমর্টেম প্রাথমিকভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ভারত বিরোধিতা করতে গিয়ে বাংলাদেশ একেবারে লাস্ট স্টেপ অবধি গ্রহণ করেছে এবং সেই যে বাংলাদেশের পদক্ষেপ বা অন্যান্য ক্ষেত্রে সাম্প্রতিক সময়কালে চিত্র যদি দেখা যায় সেক্ষেত্রে দেখা যাবে বাংলাদেশে হাসিনা সরকার বা ইউনূস সরকার বা অন্যান্য ক্ষেত্রে বিএনপি বা হোয়াটএভার ইট ইজ যেই ক্ষমতায় আসুক ভারত চায় সুষ্ঠুভাবে নির্বাচন হয়ে কোনো সরকার ক্ষমতায় আসুক। ঠিক এই বার্তা বিক্রম মিস্ত্রি বা ভারতের বিদেশ সচিব বা বিদেশ মন্ত্রকের তরফ থেকে একাধিকবার দেওয়া হয়েছে। ঠিক সেই প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের যে মন্তব্য, সেই মন্তব্যকে অযৌক্তিক বলে এক প্রকার দাগিয়ে দিয়ে মোহাম্মদ ইউনূস তিনি কমেন্ট করছেন ভারতের সাংবাদিকরা বা ভারতের সংবাদ মাধ্যম ভুয়ো খবর পরিবেশন করে। এ বার্তা একবার নয় একাধিকবার তিনি বলেছেন। তার পাশাপাশি তিনি মন্তব্য করেছেন যে হাসিনার আতিথ্যই বা হাসিনাকে গ্রহণযোগ্যতা, হাসিনার যে গ্রহণযোগ্যতা সেইটাই বেশি করে করবে ভারত, বা বলা ভালো এইটাই একেবারে পক্ষান্তরে বলা ভালো যে ইউনূসের বক্তব্য যদি কোনো জায়গায় ইউনূস বা বাংলাদেশের অন্য কোনো নেতা বা হাসিনার পক্ষ নেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ভারত হাসিনার পক্ষই নেবে। এই যে মন্তব্য, সেই মন্তব্য এবং ভারতের সংবাদ মাধ্যমকে ভুয়ো বলার যে প্লট, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সংবাদ মাধ্যম বা আমরা মূলত বারবার করে আওয়াজ তুলেছি যে সংখ্যালঘু নির্যাতনের উপরে সেই সমস্ত খবরই নাকি মিথ্যে বা ভুয়ো। এর পাশাপাশি যে বিষয়টা নিয়ে আজকের এই আলোচনা বা আমি যেটা শুরুতে বলছিলাম যে পোস্টমর্টেম হবে আজকে বাংলাদেশের এই অনুষ্ঠানে, সেইখানে আমি বলতে চাইবো যে বাংলাদেশে ইউনূসপন্থী বা ওয়াকারুজ্জামান সেনাপ্রধানপন্থীদের যে সংঘাত, সেই সংঘাতে পড়ে সাধারণ মানুষের কি সমস্যা এবং ঠিক সেই সমস্যার মুখে দাঁড়িয়ে বর্তমানে যে কন্ডিশন এসে দাঁড়িয়েছে, কোথাও গিয়ে ফের সেনা অভ্যুত্থানের পথে বাংলাদেশ। আমি এর আগেও একাধিকবার প্রশ্ন তুলেছিলাম বা সম্ভাবনার তত্ত্ব দেখিয়েছিলাম যে সেনাপ্রধান বা সেনা অভ্যুত্থান হতে পারে। ঠিক সেই জায়গায় আজকে এই বক্তব্য আমার একটাই কারণে, সেটা হচ্ছে প্রেক্ষাপট। প্রাথমিকভাবে এই প্রেক্ষাপটে যে চিত্রগুলো উঠে আসছে তার যে প্রেক্ষাপটগুলো একেবারে বিশ্লেষণ করতে গেলে আমি ধাপে ধাপে এগোতে চাইবো এবং সেই ধাপগুলোর প্রথম ধাপ হবে ইউনূসের মিথ্যাচার। এবং এই ইউনূসের যে মিথ্যাচার সেইটা কিন্তু একেবারে প্রমাণিত। গোটা বিশ্বজুড়ে ইউনূসকে আমরা দেখেছি এর আগে যে হিউম্যান রাইটসের যে কমিশন বা রাষ্ট্রসংঘের যে কমিশন, তারা কিন্তু এই হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য গত এক বছরে বারবার করে সংখ্যালঘুদের উপর নির্যাতন, শুধু সংখ্যালঘু নয় মুসলিমদের উপরও নির্যাতন, গরিবদের উপর নির্যাতনের জন্য অত্যাচারী শাসক হিসাবে দাগিয়ে দেওয়ার যে তকমা বা যে তকমা দাগিয়ে দেওয়ার যে প্রসেস, সেটা ইতিমধ্যে চালু করেছে রাষ্ট্রসংঘের তরফ থেকে। এবং ঠিক সেই জন্য মোহাম্মদ ইউনূসকে এইবার ভারতের বিরুদ্ধে বল খেলতে হচ্ছে এবং ভারতের বিরুদ্ধে খেলার অর্থ নিজের গতি ধরে রাখতে সাধারণ মানুষকে উস্কানো। এটাও কিন্তু বিশেষজ্ঞ মহলের একেবারে বুঝতে অসুবিধা হচ্ছে না যে কোনোভাবে ইউনূস তার গতি ধরে রাখতে চাইছে এবং সেই গতি ধরে রাখতে গিয়ে তার যে একমাত্র উপায় সেইটা হলো ভারতের সঙ্গে শত্রুতা করা। কারণ চীনের সঙ্গে বন্ধুত্বতা করে ব্যবসা বাণিজ্য বা নিজেদের ইকোনমিক্যাল যে স্ট্রাকচার সেটাকে উন্নত করার প্রসেস পুরো বন্ধ। কারণ আমরা জিওপলিটিক্যাল দিক থেকে ট্রাম্প বাংলাদেশ পাকিস্তানের যে সম্পর্ক দেখতে পেয়েছি, ঠিক সেই জায়গায় চীনের সঙ্গে যেহেতু আমেরিকার বিরুদ্ধতা, ঠিক সেই জন্য কিন্তু বাংলাদেশের উপর থেকে বা পাকিস্তানের উপর থেকে হাত চীন আগেই সরিয়ে নিয়েছে এবং সেই হাত ভারতের সঙ্গে তারা মিলিয়েছে।
ফলে এই রাস্তা প্রায় বন্ধ। এবং অন্য রাস্তা যেটা ভারতের সঙ্গে শত্রুতা, এই শত্রুতা করতে গিয়ে ইউনূস যেটা করছে, যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে, ভারতের বিরুদ্ধে মিথ্যাচার। তিনি বলছেন ভারত কিন্তু এই হাসিনাকে গ্রহণ করতে বা হাসিনাকে আতিথেয়তা করতে একেবারে প্রস্তুত। তাই যদি হয় সেক্ষেত্রে ভারতের এ ক্ষমতাটুকু আছে যে ইউনূসকে সরিয়ে দিয়ে ট্যাকটিক্যাল মুভমেন্ট করে কোনোভাবে হাসিনাকে বসানোর। এবং তিনি এই অভিযোগও করছেন যে হাসিনাকে একদল বাংলাদেশে ফিরিয়ে ক্ষমতায় বসাতে চাইছে। এবং প্রশ্ন উঠছে, তবে কি তিনি ভয় পাচ্ছেন? হাসিনা ফিরছে বা হাসিনা ফিরবে, এই যে স্লোগান বা এই আওয়াজ বা এই যে পক্ষান্তরে এই যে বিষয়টা, সেটা কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে এইবার রব উঠতে শুরু করেছে। এবং এই যে হাসিনা ফিরছে রব, সেইটা একদিক থেকে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার প্রধানকে কুড়ে কুড়ে খাচ্ছে, অন্যদিকে ভারত ভয় এইটাও কিন্তু কুড়ে কুড়ে খাচ্ছে। কাকে? প্রাথমিকভাবে মোহাম্মদ ইউনূসকে। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমাকে বলতেই হবে, এই প্লট যখন তৈরি হয়ে যাচ্ছে যে ভারত হাসিনাকে ফেরাতে পারে, সেই ভয় তিনি পাচ্ছেন, তিনি প্রকাশ্যে এই মন্তব্য করছেন, ঠিক সেই জায়গায় যে প্লটটা এই প্লটটাকে সাহায্য করবে, অর্থাৎ হাসিনাকে ফেরাতে সাহায্য করবে, বিশেষজ্ঞদের মত এই ওয়াকারুজ্জামান সিন্ডিকেটের সঙ্গে সংঘাত। এবং সেই জন্যই আমাকে বলতে হবে যে কোথাও গিয়ে সেনারা খেলা ঘুরিয়ে দেবে না তো? কি সেই খেলা? প্রাথমিকভাবে যে তথ্য উঠে আসছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফ থেকে 15 জন ব্রিগেডিয়ার, কর্নেল সহ, সেনা সহ, পুলিশ সহ 15 জন উচ্চপদস্থ কর্তাদের এবং প্রাথমিকভাবে সেগুলোর প্রশাসনিক কর্তাদের গ্রেফতার করা হয়েছে। এবং নিজেদের সেনাবাহিনীর 15 জন কর্তাকে, উচ্চপদস্থ কর্তাকে গ্রেফতার করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পাঠানো হচ্ছে, যেখানে কিনা সেনাদের বিচার করার জন্য আলাদা আদালত রয়েছে। কেন? তার কারণ ইউনূসপন্থী যে সেনারা রয়েছে বা ইউনূসপন্থী যে বিচার ব্যবস্থা রয়েছে, তারা চাইছে এই ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিয়ে অন্য সেনাপ্রধান আনতে। কারণ এই ওয়াকারুজ্জামান থাকলে ইউনূসের যে গদি ধরে রাখার যে চেষ্টা, ইউনূসের নির্বাচন না করে, ভোট না করে গদিতে বসে থাকার যে ষড়যন্ত্র, সেটা কোনোভাবেই সফল হবে না। এবং ঠিক এই সফলতা এবং নিজের গদি ধরে রাখার মধ্যে যে বাধা, সেইটা হচ্ছে ওয়াকারুজ্জামান। এবং ওয়াকারুজ্জামান ইতিমধ্যে যে খেলাটা খেলতে শুরু করে দিয়েছে, আমরা সম্প্রতি জানি ওয়াকারুজ্জামান ভারতে আসতে চেয়েছিলেন, ভারতে আসতেন হয়তো তিনি, কোনোভাবে সম্ভব না হলেও ভারতের সঙ্গে তিনি ঘুরপথে যোগাযোগ রাখছেন। এবং এই ওয়াকারুজ্জামান তিনি যে খেলা ঘুরিয়ে দেবেন, সেটা ইতিমধ্যে গোটা বাংলাদেশ জুড়ে সেই প্রেক্ষাপটে বদলাতে শুরু করেছে। তার কারণ গোপন সূত্রে খবর এসে পৌঁছচ্ছে, ওয়াকারুজ্জামান ভারত সহ আরও বেশ কয়েকটি দেশের সামরিক কর্তাদের সঙ্গে গোপনে কথা বলছেন। এবং এই গোপনে কথা বলাটাই ইউনূসের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তার প্রাথমিকভাবে যে চিত্র বা যে কারণ, সেইটা স্পষ্ট যে 15 জন নিজের হাতে গড়ে ওঠা সেনা, তাদেরকে গ্রেফতার করছে ইউনূসপন্থীরা তাদেরকে গ্রেফতার করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পাঠাচ্ছে। এবং তারা কিনা হাসিনার সঙ্গে কাজ করতেন, হাসিনার হয়ে কাজ করতেন। এই সমস্ত অভিযোগে অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে তাদেরকে এক প্রকার সাজা দেওয়ার চেষ্টা করছেন। এবং 15 জন এই যে সেনা বা উচ্চপদস্থ কর্তা, প্রশাসনিক কর্তা, তাদেরকে নিজের হাতে তৈরি করেছিলেন এই ওয়াকারুজ্জামান। এই ওয়াকারুজ্জামানের সঙ্গে কিন্তু সংঘাত আমাদের সবারই জানা কম বেশি। ফলে একেবারে রাউন্ড চিত্রটা সামনে আসছে। একদিকে হাসিনা ফিরবে, হাসিনাকে ফেরানো হবে, এই ভয়ে ইউনূস যখন কাঁপছে, অন্যদিকে ঠিক এই প্লটটাকে সাহায্য করার জন্য ওয়াকারুজ্জামান সিন্ডিকেট উঠে পড়ে লাগবে। তার কারণ ইতিমধ্যে গোটা বাংলাদেশ জুড়ে এই রব উঠতে শুরু করেছে, ফের সেনা শাসন হতে পারে এবং ঠিক তারপরে হাসিনা ক্ষমতায় আসতে পারে। এবং এই আগাম বিষয়টাই কি কোথাও গিয়ে ইউনূস বুঝতে পারছে? একদিকে যখন ইউনূস নিজের গদি ধরে রাখার জন্য ওয়াকারুজ্জামান সিন্ডিকেটকে সরাতে চাইছে, ঠিক তখন ভারতের ভয় তিনি পাচ্ছে। তার কারণ বুঝতে পারছে তিনি যে ভারত কিন্তু হাসিনাকে ফেরাতে পারে বা হাসিনাকে ফেরাবেনোর চেষ্টা করছে। এবং সেই কারণেই কি ওয়াকারুজ্জামান গোপনে ভারতের সামরিক কর্তাদের সঙ্গে বৈঠক করছে। ফলে এই যে চিত্রটা, সেই চিত্রটা বাংলাদেশের জন্য একেবারে সুখের নয়। এবং আমি এর আগে বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটা এপিসোড করেছিলাম, তাতে পরিষ্কার করে বলেছিলাম কোথায় কোথায় কত এক্স্যাক্ট সংখ্যাটা দিয়ে বলেছিলাম যে কোথায় কত লোক বা কত সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে, ধর্ষণ হয়েছে, বা কোনো কেস রেজিস্টার্ড হতে দেয়নি, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট হয়েছে। ফলে সেই জায়গায় কুমিল্লা, যশোর বা অন্যান্য জায়গাগুলোয় বিভিন্ন যে অভিযোগ, সংখ্যালঘুদের উপর নির্যাতনের যে অভিযোগ, সেই অভিযোগ কি তবে মিথ্যে? সেই অভিযোগ মিথ্যা না হলেও বাংলাদেশের সংবাদ মাধ্যম তো সেই অভিযোগ করছে বা সেই খবর করছে। এবং শুধু তাই নয়,
গোটা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে যে হিউম্যান রাইটস সংগঠনগুলো রয়েছে বা রাষ্ট্রসংঘের যে গ্লোবাল হিউম্যান রাইটস সংগঠন, তারাও তো এই হিউম্যান রাইটস ভায়োলেশনকে নিয়ে তারা অভিযোগ করছে এবং এই একই অভিযোগ ইউনুসকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে অত্যাচারী শাসক হিসাবে। ফলে এই যে ভারতীয় সংবাদ মাধ্যমের যে বিচার বা ভারতীয় সংবাদ মাধ্যমের যে প্রচার বা যে তথ্য, সেটা যে ভুল নয় সেটা কিন্তু একেবারে প্রমাণিত। এবং সেই জায়গায় ভারতীয় সংবাদ মাধ্যম ভারতকে দাগিয়ে দিয়ে নিজের গদি ধরে রাখতে যে তিনি কোনোভাবে পারছেন না, সেটা কিন্তু ইউনুস বুঝতে পারছেন এবং তিনি কিন্তু এই ভয়েই ভারতকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যাতে ঘুরপথের ট্যাকটিক্স চালিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে টুপি পরিয়ে ভারতের বিরুদ্ধে উস্কানি দিয়ে নিজের গদি ধরে রাখতে পারে। এবং তিনি এটাও বুঝতে পারছেন ওয়াকারুজ্জামান সেই গোটা ঘটনায় একমাত্র বাধা, এবং সেই জন্যই এই সেনা যারা কর্তারা রয়েছে তাদেরকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থার মাধ্যমে এনে তাদেরকে সাজা দিতে চাইছে এবং ওয়াকারুজ্জামানের কোমর ভেঙে ক্ষতি করতে চাইছে তার। যদিও এই সমস্ত কিছুর মধ্যে বলে রাখা ভালো যে ওয়াকারুজ্জামান কিন্তু ভারতের সঙ্গে গোপনে যোগাযোগ করছে এবং ঠিক সেই জায়গায় সামরিক আরও বিষয় নিয়ে সামরিক কর্তাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ভারতের সঙ্গে ছাড়াও আরও বেশ কয়েকটি দেশের সঙ্গে কিন্তু তারা যোগাযোগ করছে এবং তার মধ্যে অন্যতম নাম হচ্ছে টার্কি বা তুর্কি। এই যে বিষয়টা, যে গোপন বিষয়, সেই গোপন বিষয়ের মাধ্যমে দিয়ে এটা পরিষ্কার যে ওয়াকারুজ্জামান কিন্তু বসে নেই। ফলে সেনারাই কি তবে খেলা ঘোরাবে? অন্যদিকে ভারতকে ইউনুস ভয় পেয়েই কি এই ধরনের কথা বলছে? হাসিনাকে নিয়ে যে ধরনের কথা তিনি বলছেন, সেটা কি ভারতকে ভয় পেয়েই? সে প্রশ্ন থাকছে। এবং এই গোটা ঘটনায় যে গুরুত্বপূর্ণ দিকগুলো নজর থাকবে যে ইউনুসের কি পতন হতে চলেছে, এবং যদি ইউনুসের পতন না হয় বা ইউনুসের পতন যদি হয়, সেক্ষেত্রে হাসিনা কি ফের ক্ষমতায় এসে বসবে বাংলাদেশের আসনে বা বাংলাদেশের গদিতে? সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারা সিএন ডিজিটালের পাতা।